যে তারেকের ভারত সফরের আগে এটা কি প্ল্যান করে ঘটানো হলো, একটা ইসলামী মেসেজ, কোন রকম ব্ল্যাকমেইলিং এর চেষ্টা? হ্যাঁ, দেখুন, তারেক রহমান এই মুহূর্তে ভারত সফর করতে চাইছেন না। কেন চাইছেন না? কারণ হচ্ছে আহ, তিনি তো আসলে ভারত বন্ধু প্রধানমন্ত্রী নন, বা ভারতের আহ, সঙ্গে ভালো সম্পর্ক তার কখনোই ছিল না। তো তিনি চলছেন অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে। তো আমি সেসব নিয়ে এখন সেই সব দেশের নাম আমার বলা উচিত নয়, কিন্তু ভারতে তার, তিনি আসুক, তার যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা সেটা চান। তো যে কারণে ভারত না এলেও ওনার জন্য খুব মারাত্মক ব্যাপার। তো আজকে যদি রংপুরে যে ঘটনাটি ঘটেছে, এই টাইপের ঘটনা যদি ভারতবর্ষে, মানে বাংলাদেশে ঘটে, তাহলে ভারতবর্ষ সেটা নিয়ে উত্তেজনা হয়। আপনি জানেন যে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী সরকার রয়েছে। তো সেখানে হিন্দু হত্যাকাণ্ড নিয়ে তারা কথা বলবে, তাদের দলের সমর্থকরা কথা বলবে, সাধু সন্ন্যাসীরা কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে যদি এটা নিয়ে উত্তেজনা তৈরি করা যায়, তাহলে তারেক রহমানের আর কোনো হুম। বাধা থাকলো না যে ভারতের এই হুম। উত্তেজনার মধ্যে আমাকে সে দেশে যাওয়া উচিত হবে না। তারা অন্তত একটা কারণ তারা দেখাতে পারবে। যদিও এখন পর্যন্ত ভারতের জনগণ বা ভারত সরকার এই রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এখনো কোন রকম কোনো পদক্ষেপ বা বিবৃতি দেয়নি। তো তারপরেও যেটি আমি বলতে চাই যে, দেখুন, একটা সামান্য ইস্যু নিয়ে ভারত সফর স্থগিত করেছেন তারেক রহমান। সেটি হচ্ছে যে ব্রিক্স এর প্রেসিডেন্ট এখন বাংলাদেশ, তো চেয়ারম্যান। তো সেই ব্রিক্স এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। তখন তারা প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন যে ব্রিক্স এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারত সফর করবেন না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করবেন। তো তা নিয়ে সমঝোতার জন্য ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছেন, এবং সে বিষয়েও একটা সলিউশন কিন্তু তৈরি হয়ে গেছিল। এবং কবে উনি আসবেন, কি আসবেন, তা নিয়ে একটা শিডিউল তৈরি হচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে আবার নতুন করে শুরু হলো যে উনি এই মুহূর্তে ভারত যাবেন না। কিন্তু কেন যাবেন না সেটি কিন্তু পরিষ্কার করা হলো না। সেখানে বলা হলো যে উনি ভারত যাবেন না এ কারণেই, মানে তাদের যৌক্তিকতা যে ভারতের সঙ্গে তাদের সমনা কি সমপতিক সমানুপাতিক হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তো এরপরে আবার নতুন ইস্যু তৈরি করলেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড করলেন, প্রেস কনফারেন্স করলেন, যে কারণে ভারতের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে তিনি যেতে চান না। কিন্তু তারপরেও একটা সমঝোতার পথ খোঁজা হচ্ছিল, কারণ ওই প্রেস কনফারেন্সের পরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে ভারতে বসে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। কিন্তু যখন আর কোনো অজুহাত পাচ্ছিল না, তখন কিন্তু এই রংপুর ইস্যুটাকে সামনে আনা হলো। এবং ধরুন, এটি সত্যি কথা, এটি নতুন কথা নয় যে এই ধরনের ঘটনা বাংলাদেশে তো নতুন নয়, আর বিশেষ করে এই বিএনপি জামাত সরকারের আমলে নতুন নয়। আপনার জানা না থাকারই কথা, কারণ এটি 2004 সালের কথা, যে বাংলাদেশে একটি ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল। যে গ্রেনেড হামলাটি হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর। সেখানে 21 জন আওয়ামী লীগ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এবং অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেছিল। তো তখন বিএনপি জামাতের ইসলামের সরকার, বেগম খালেদা জিয়া হুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই ঘটনাটিকে তিনি নাটক হিসেবে আখ্যায়িত করেছিলেন, বলেছেন যে শেখ হাসিনা নিজে তার পার্টস এর মধ্যে গ্রেনেড নিয়ে ওখানে যে ফুটিয়ে দিয়েছেন। হ্যাঁ, শুধু তাই নয়, ওখানে একজন জজ মিয়া সাজানো হয়েছিল, যে জজ মিয়ার নেতৃত্বে আপনার আহ, তাকে রাজসাক্ষী বানিয়ে এটিকে ভিন্ন খাতে হুম। উপস্থাপন করা হয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। এডমিন, সেটি হয়েছিল মানে মূলত। কোথাও গিয়ে কি আওয়ামী লীগের সঙ্গে ভারতের কি ইকুয়েশন, এখন সেইটা মাপার চেষ্টা করছেন তারেক রহমান? আমার কাছে অনেকটা তাই মনে হয় যে এসব করে ভারতকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনাকে থামাও বা শেখ হাসিনাকে আটকাও। কারণ শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার একটি ঘোষণা দিয়েছে। হুম। তো তিনি যাবেন কি যাবেন না সেটা এখন তো নিশ্চিত না। কিন্তু তিনি যখন বলেছেন, তার মানে নিশ্চয়ই তিনি যাবার জন্যই বলেছেন, বা তার কোনো পরিকল্পনা আছে। এখন এই সরকার চাইছে, তারেক সরকার চাইছে ইন্ডিয়ার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যাতে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে বা ফিরতে না দেওয়া হয়, সেই বন্দোবস্ত করার জন্য। এবং এসব ইস্যু মূলত সেই দামাদামি আর কি। এই ব্রিক্সে আসা না আসা, এই হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন, আবার একটু নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করা, এগুলো একই সূত্রে গাঁথা।
একদম দাদা, আমরা আরো কতগুলো বিষয় একটুখানি বোঝার চেষ্টা করি, কারণ যে ঘটনাটা রংপুরে ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা এবং এর একটা বড় ইম্প্যাক্ট গোটা বাংলাদেশ জুড়ে। এমনকি এই ঘটনাটা ঘটানোর পর প্রমাণ নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছিল। কিভাবে? আসুন সেগুলো আমরা একটুখানি গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাই যে কি কি প্রশ্ন উঠেছিল। পুলিশের দাবি অভিযুক্তরা মোবাইল ফোন জলে এবং ডিটারজেন্টে রেখেছিল। কিছু গয়নাও অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে। সত্যি হলে প্রশ্ন, কতক্ষণ ঘটনাস্থল কতক্ষণ অক্ষত ছিল? আঙুলের ছাপ ও ডিএনএ কিভাবে সংগ্রহ করা হয়েছে? কোনো প্রমাণ কে, কখন এবং কোথা থেকে উদ্ধার করেছে? প্রতিটা প্রমাণের সংরক্ষণ এবং হস্তান্তরের নথি থাকাটা অত্যন্ত জরুরি। এবং একই সঙ্গে আরও একটা বিষয় এখানে উঠে আসছে, সেটা হচ্ছে যে অভিযুক্তদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি? কারণ দুজনে মিলে যখন চারজনকে শেষ করার জন্য যাচ্ছে, তখন নিশ্চয়ই অভিযুক্তদের শরীরেও কোনো না কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন থাকবে। ছিল কি? আসুন দেখি আপনাদের সেদিক থেকেও কি কি প্রশ্ন উঠে আসছে আপনাদের দেখাই। দেখুন, চারজনকে হত্যার ঘটনায় ধস্তাধস্তি হয়েছিল কিনা গুরুত্বপূর্ণ। গ্রেফতার হওয়া যুবকদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি? তাদের শরীরে আঁচড় বা অন্য কোনো ক্ষত পাওয়া গিয়েছিল? গ্রেপ্তারের পর তাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল? তাদের পোশাকে নিহতদের ডিএনএ পাওয়া গেছে কি? ঘটনাস্থলে তাদের উপস্থিতির বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে কি? এই প্রশ্নটা উঠে আসছে এবং কোন প্রমাণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আসুন সেটা এবার আপনাদের দেখাই যে কোন কোন প্রমাণগুলো এক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, ঘটনাস্থলে অভিযুক্তদের ডিএনএ বা আঙুলের ছাপ মিলেছে কি? নিহতদের শরীর বা পোশাক, তাদের ডিএনএ পাওয়া গেছে কি? অভিযুক্তদের পোশাকের ফরেনসিক পরীক্ষা কি বলছে? আশপাশে সিসিটিভিতে তাদের চলাফেরা ধরা পড়েছে কি? মোবাইলের লোকেশন কি তাদের ঘটনাস্থলে থাকার প্রমাণ দিচ্ছে? গয়না উদ্ধারের জায়গার সঙ্গে তাদের সরাসরি যোগ রয়েছে কি? আমি এবার এই পুরো বিষয়টা নিয়ে যাব শহীদুলদা। এই যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এই যে ফরেনসিক রিপোর্ট বা সিসিটিভি ফুটেজ, তাদের নড়াচড়া, এই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু উঠে এসেছে কি? পুলিশ কি বলছে? দেখুন, পুলিশের ব্যাপার, পুলিশের কালকে যিনি প্রেস কনফারেন্স করেছেন এটি নিয়ে, তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, এই ব্যাখ্যাগুলো পুলিশের দেওয়ার সময় হয়নি। এটা পৃথিবীর কোনো পুলিশই সেটা করে না বা করা উচিত নয়। কারণ এত বড় একটা হত্যাকাণ্ড, সেটার ফরেনসিক রিপোর্ট, সেটার আলামত সংগ্রহ করবে, সেটা নিয়ে সরকারিভাবে নথি আসবে, সেগুলো না আসার আগেই উনি একটি হত্যাকাণ্ডের বিস্তর বিবরণ দিয়ে দিন এবং উনি বলতে চাইছেন যে এটি আসামিদের স্বীকারোক্তি। তো আসামিরা যে স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তি কি পাবলিকলি দিয়েছে বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে? না, এখন পর্যন্ত দেয়নি। তাহলে সেটি কিভাবে উনি প্রকাশ করলেন, পাবলিক করলেন?